হুম, আচ্ছা। যখন হলো কি আপনি কি বললাম যে আমরা ফ্যামিলি কোনটাকে বলি, যখন ডিফারেন্ট টাইপের মেম্বার থাকে, বাবা মা ভাই বোন ছেলে মেয়ে বাচ্চা, তাই না? সো এই ব্যান্ড থিওরি জিনিসটা এরকম যে সলিড কি করে, আইসোলেটেড সিঙ্গেল অ্যাটম গুলোকে একসাথে নিয়ে একটা একটা বন্ড ফর্ম করে। সেই বন্ড বা ক্রিস্টাল বা ওই স্ট্রাকচারটাকে আমি বলতেছি হলো কি সলিড। ঠিক আছে? আচ্ছা, এখন এই অ্যাটম গুলো যদি ফার অ্যাপার্ট, মানে কোনো ইন্টারাকশনস না থাকে, মানে ধরেন আপনার ছেলে আছে একজন থাকে ইউএসএ তে, আপনার আরেক মেয়ে আছে সে 15 বছর ধরে থাকে হলো গিয়ে কানাডাতে বা ইউকে তে, কারোর সাথে কারো ইন্টারাকশন নাই, সেই ক্ষেত্রে কি হয় বলেন? সেক্ষেত্রে হলো গিয়ে আপনার যে যার মতো করে থাকবেন। তো সেম ভাবে এনার্জি লেভেল গুলো আসলে প্রত্যেক ক্ষেত্রে সেম, মানে তখন ইন্ডিভিজুয়াল আকারে কাউন্ট হয়। তার লাইফ সে লিড করতেছে, আপনার লাইফ আপনি লিড করতেছেন, যে যার মতো। সো দ্য নাম্বার অফ লেভেলস এট আ পার্টিকুলার এনার্জি ইজ সিম্পলি ডাবলড। ওকে, এই জিনিসটা কি হয় দেখেন, আমি আপনাকে বলি। এ, হ্যাঁ, এই যে স্টেট লাইন গুলো আছে খেয়াল করে দেখেন, অ্যাটম ওয়ান এর ক্ষেত্রে N1 N2 N3, এটা কি জানেন? এটা মানে হলো কি শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, বিভিন্ন শক্তি স্তর বোঝাচ্ছে। তো প্রত্যেক অ্যাটমের ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে নির্দিষ্ট শক্তি স্তর আকারে কাজ করে। তো তখন আপনার যেটা হয় যে এই এনার্জিটা সিম্পলি ডাবলড হয়ে যায়। আপনার যদি আপনার যদি সাপোজ এনার্জি ভ্যালু 2 আছে, সেটা হবে 2x 4 হয়ে যাবে। আচ্ছা, আবার দেখেন, if two atoms are close together, they are interacted between the atoms, energy level is shifted with respect to each other. তখন কি হয় বলেন? তখন এর ওয়ান এর সাথে এর ওয়ান একসাথে থাকে। মানে শুধু হিসাবে এখন দেখেন, যখন আপনি আপনার ফ্যামিলির সাথে আছেন, তো আপনার বাবা মার সাথে ইন্টারাকশন হচ্ছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, সো কি হচ্ছে, আপনার বন্ডিং বা শেয়ারিং তারটা একসাথে থাকতেছে না? তো এইভাবে করে তারা লেভেল আপ করে অ্যাটম ওয়ান এবং অ্যাটম টু, বাবা মা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ, প্রত্যেকটা জিনিস একটা বন্ড শেয়ার করতেছে, প্রত্যেকটা লেভেল একটা লেভেলের সাথে শেয়ার করতেছে। তো যখন আপনার এই শেয়ারিংটা হচ্ছে, তখন আপনি বলতে পারবেন যে এটা তখনই হয় যখন দুটো অ্যাটম কাছে থাকে। ওই যে আমি আগের মতো বলতে চাই, যদি কাছে থাকে তাহলে সেক্ষেত্রে শেয়ার করবে, যদি কাছে না থাকে যে যার মতো করে থাকবে, নিজের মতো করে দ্বিগুণ বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন এনার্জি লেভেলটা? আচ্ছা, আবার এটাও সত্য যে a solid will have millions of atoms close together in a lattice, so the energy levels will create bands each separate by a gap. আচ্ছা, তো এখানে যেটা বলতেছে যে একটা সলিডে অনেকগুলো অ্যাটম থাকতে পারে, মানে আপনার দেহে মানে বিলিয়ন বিলিয়ন অ্যাটমস আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন, যখন হলো কি ক্লোজ টুগেদার করে, মানে আপনার শরীর যদি আপনি ভাঙেন তাহলে কি পাবেন? ফার্স্টে হলো কি আপনার মাথাটা আলাদা করবেন, আপনি হাতটা আলাদা করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট বডি অর্গানস পাবেন। এন্ড হাতকে আরো আলাদা করলে কি করবেন? কনুই পাবেন, হাত পাবেন, কবজি পাবেন, কবজিকে আবার আলাদা করে কি পাবেন? আঙ্গুল পাবেন, আঙ্গুলকে আরো ছোট করলে কি পাবেন বলেন? ছোট ছোট আঙ্গুলের কশেরুকা গুলো পাবেন। ওকে আরো ছোট করলে কি পাবেন? রক পাবেন। ওরে আগে ছোট করলে কি পাবেন বলেন? এইভাবে করে একদম স্মলেস্ট পার্টিকেল যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা অ্যাটমকে পাবো। বুঝতে পারছেন? সো আলটিমেটলি এই ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাটম গুলো মিলে আমার আলটিমেটলি বডি স্ট্রাকচার তৈরি হয়। এটা পৃথিবীর যে কোনো সলিডের ক্ষেত্রে সত্য। খুব সহজ এক্সাম্পল হলো গিয়ে একটা বিল্ডিং। বিল্ডিং এ কত লাখ লাখ ইট আছে, কত হাজার হাজার ইট আছে, তাই না? সো ইট গুলো একটা যেমন সেল, এখানে হলো গিয়ে অ্যাটম গুলো আর কি এই ল্যাটিস বা এই ফর্মটা তৈরি করতে সাহায্য করে। বুঝা গেছে? মানে খুব ইজিয়েস্ট ওয়েতে বোঝানো যায় সেটা বুঝালাম। সো এই 3-4টা পয়েন্ট আপনার ব্যান্ড থিওরিতে লিখলে আপনি একটা ভালো নাম্বার পেয়ে যাবেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি। আচ্ছা, স্যার আহ কাইন্ডলি একটু আমার একটু বলবেন? কোনটা? এখানে লেখা আছে, জাস্ট একটু মনে রাখবেন, যখন দূরে থাকবেন তখন ইন্ডিভিজুয়াল অ্যাটম আকারে কাউন্ট হবে, এনার্জি লেভেলটা ডাবল হয়ে যাবে। আর যখন কাছে থাকবেন তখন এনার্জি লেভেল একটা একটা কাছে থাকবে, তখন তারা শিফট হয়ে যাবে, একটা একটার উপরে শিফট হয়ে যাবে। 1 1 2 2 3 3, দেখছেন? 1 1 2 2 3 3। আর এইটা হলো গিয়ে বলছে যে একটা ল্যাটিস স্ট্রাকচার, মানে একটা কাঠামো তখনই তৈরি হয় যখন হলো গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটমস বা পার্টিকেল মিলে একটা বড় স্ট্রাকচার তৈরি করে। সেটাকে আপনি তখন ল্যাটিস নাম দিচ্ছে। এবং এই ল্যাটিসটা শুধু সলিডেই হয়, সলিড ছাড়া অন্য জায়গায় হয় না। এই যে কথাগুলো বললাম, এইটাই হলো কি আপনার ব্যান্ড থিওরি। বুঝতে পারছেন যে সলিডের ব্যান্ড থিওরি বলতে কি বুঝো, এটাই আপনি বলবেন। ওকে, আচ্ছা। তারপরে আমি যেটা আসি সেটা হলো গিয়ে ইন্ট্রিনসিক এন্ড এক্সট্রিনসিক এজেন্ট, এগুলো একটু দেখবেন। এগুলো মানে কোশ্চেন ফার্স্ট টাইপের আর কি। ইন্ট্রিনসিক কাকে বলে, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কাকে বলে, ঠিক আছে? তারপর হলো গিয়ে ধরেন গ্রুপ 5 এই মৌলের ডোপিং কিভাবে করতেছেন, এটাও ইম্পর্টেন্ট।
এই যে ডোপিংটা কেমনে করতেছেন, এটা আমি ক্লাসে সব দেখাইছি, ঠিক আছে? ডোপিংটা কিভাবে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেজিস্ট্যান্স এটা মাস্ট, এগুলো নোট ডাউন করে রাখেন। রেজিস্ট্যান্স আর ডোপিং এটা মাস্ট, ব্যান্ড থিওরি মাস্ট। ওকে, আবারও বলতেছি, এই যে সেমিকন্ডাক্টর ডোপিং এটা মাস্ট, রেজিস্ট্যান্স মাস্ট, ঠিক আছে? এটা আপনাদের লাগবেই। ওকে, তারপরে যেটা আসে সেটা হলো গিয়ে, আমি যদি বলি এই স্লাইড থেকে তেমন কিছু দেওয়ার মতো নাই। হুম, তারপরে আমি এই স্লাইডে চলে যাই। ম্যাথ আছে আপনাদের, মোস্ট অফ, আমি একটা ম্যাথ দিছি। হ্যাঁ, একটা ম্যাথ দিছি, আর হলো গিয়ে ডিফিউশন প্রসেস দিছি। ওই যে লাস্ট স্লাইডে ডিফিউশন প্রসেসটা ছিল। আচ্ছা, এখানে দেখি ডিফিউশন আছে কিনা। ডিফিউশন এখানে আছে, হ্যাঁ এখানে আছে। ডিফিউশনটা আমার ভিডিওতে দেওয়া আছে সুন্দর মতো করে, যে পিএন জাংশনে এই যে ড্রিফট আর ডিফিউশন কি। ড্রিফট হলো গিয়ে দ্য মুভমেন্ট কজ বাই দ্য ইলেকট্রিক ফিল্ড, আর ডিফিউশন হলো গিয়ে দ্য ফ্লো কজ বাই দ্য ভ্যারিয়েশন ইন দ্য কনসেন্ট্রেশন। শুধু হিসাবে আমি আপনাদের বলি, ধরেন আহ আপনার একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছেন। So, আপনি যখন একটা ম্যাগনেট নিয়ে যাবেন তখন কি হবে, আপনার ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, একটু স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড হয়ে যাবে না, একটু ছড়িয়ে যাবে না? বুঝতে পারছেন? সো ম্যাগনেট একটা ইফেক্ট আছে আপনার ইলেকট্রিক ফিল্ডের উপরে। সো আপনি যখন ওই ম্যাগনেটটাকে মুভ করতেছেন, এই মুভমেন্টের ফলে আপনার কিছু চেঞ্জেস আসবে, ঠিক আছে? যার থ্রুতে কি আপনি হলো কি লরেন্স ল, ফ্যারাডে ল, আপনি বিভিন্ন ল পায়, ঠিক আছে? সো ড্রিফট মানে কি, ওই যে গাড়ি যখন ড্রিফট করেন না, বু করে গিয়ে একটা সুইচ করেন, একটা গাড়ি যখন ড্রিফট করেন চাকায় দাগ ফেলে দেয়, রেসাররা দেখবেন। সো এই ড্রিফটটা হলো কি সেটা, যে একটা সাডেন মুভমেন্ট যেটা ইলেকট্রিক ফিল্ডে দেয়, এবং এই মুভমেন্টের জন্য অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে? চার্জের কথা আসে, ক্যারিয়ারের কথা আসে। ওকে, আর ডিফিউশনটা খুব সিম্পল। ডিফিউশন কি বলেন, ধরেন আমি একটা আতরের বোতল নিলাম, আতরের বোতলটা খুললাম, আপনার সামনে একজন আছে, আপনার থেকে 25 হাত দূরে একজন আছে। আপনার সামনের জন যে আতরের গন্ধটা পাবে, 25 হাত দূরে কি সেম ভাবে সে গন্ধটা পাবে? পাবে না, তাই না? তার মানে কি, একটা ঘন স্থান থেকে যখন উচ্চতর স্থান থেকে নিম্নতর ঘনত্বর স্থানের দিকে যায়, তখন কি হয়, ফ্লোটা কমে যায় না? মানে নাকের যে ঝাঁঝালোটা আপনি পাবেন, যে ঘ্রাণটা পাবেন, সেটা তো দূরে গিয়ে পাবেন না। এটাই হলো যে ডিফিউশন। হ্যাঁ, যে ফ্লো অফ ভ্যারিয়েশন ইন দ্য কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে হলো ঘনত্ব। আপনারা দয়া করে পরীক্ষা খাতায় দয়া করে আতর পারফিউম গুলো লিখেন না, হ্যাঁ? এটা অনেকে করছে যে খাতার মধ্যে লিখছে যে আতর, আতরের গন্ধ ডিফিউশন, পারফিউম হলো গিয়ে ডিফিউশন। এটা এক্সাম্পল ডিফিউশনের, বাট এটা ডিফিউশন না। আপনি ট্রিপল স্টুডেন্ট, হ্যাঁ? আপনি যদি লেখেন যে আতরের গন্ধ ডিফিউশন, তাহলে আমি আতরের গন্ধের মতো নাম্বার দিয়ে দিব। বুঝতে পারছেন? আপনার লিখতে হবে এই যে কনসেন্ট্রেশনের যে ভ্যারিয়েশনটা হচ্ছে, একটা উচ্চতর ঘনত্ব থেকে নিম্নতর ঘনত্বের দিকে যাচ্ছে, এই যে ঘনত্বের যে চেঞ্জের জন্য যে আমার ফ্লোটা চেঞ্জ হচ্ছে, এটাই হলো কি ডিফিউশন। বুঝতে পারছেন? এবং এটা কিসের চেঞ্জ হয়, এটা চার্জের চেঞ্জ হয়, চার্জের ফ্লোরের চেঞ্জ হয়। ক্লিয়ার? সো এটা কেন বললাম, কজ হলো কি আপনার যদি আসে যে ডিফিউশন প্রসেস কি বা ডিফিউশন কারেন্ট কি, তখন আপনি লিখতে হবে। আর এইখানে যে ম্যাথটা আছে, এই যে পটেনশিয়াল ডিফারেন্সের যে ম্যাথটা, এই ম্যাথটা প্র্যাকটিস করে যাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে উত্তর দেওয়া আছে, ঠিক আছে? সো এই হলো গিয়ে ব্যাপার স্যাপার, তো প্যারানোর কিছু নাই, কোশ্চেন অনেক ইজি হয়েছে। হ্যাঁ, নাম্বার যারা হার্ড কপি দিবেন তারা অনেক ভালো নাম্বার পাবেন ইনশাল্লাহ। এই আর কি, মানে ফিজিক্যাল এক্সাম দিবেন। স্যার রেকর্ডিংটা দিয়ে দিবেন একটু পর। হ্যাঁ হ্যাঁ, দিব দিব, চেষ্টা করবো আর কি। প্লিজ স্যার, ওই যে বাসে তো স্যার কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।